হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিসিএস 2022 গ্রুপ ডির ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যে সিরিজ চলছিল, এটা তার ষষ্ঠ ভিডিও। আমাদের ক্যান্ডিডেট তার বাড়ি মথুরাপুর, সাউথ 24 পরগনা। তার ইন্টারভিউ ছিল 25/11 নভেম্বর। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে বিএ করেছে, বিএ ইংলিশ তার মেজর সাবজেক্ট ছিল, তার সঙ্গে সঙ্গে পাশে আরও ছিল। কারেন্ট জব সে ফ্যামিলি বিজনেস করে। সে একজন ভার্সেটাইল পারসন। হ্যাঁ, সে কবিতা রিসাইট করে, তার ট্রাভেলিং হবি, লন টেনিস প্লেয়ার। সে একজন মানে পাওয়ার মতন যোগ্য ক্যান্ডিডেট আমরা যে ইন্টারভিউগুলো নিয়েছিলাম তার মধ্যে একজন। তো চলো শুরু করা যাক। তার বোর্ড 3 ছিল। সে বলছে যে ওনারা খুবই হেল্পফুল ছিলেন, খুবই ইজি, সহজ হয়েছিল। এই জন্য সে পারমিশন নিয়ে যায়, তাকে বসতে বলে, সে গ্রিট করে, গুড আফটারনুন বলে, তারপর বলে যে তোমার ইন্ট্রোডাকশান দাও। তো সে ইন্ট্রোডাকশান যেটা দিয়েছে সেই ইন্ট্রোডাকশানের ওপরেই তার পুরো ইন্টারভিউটা হয়েছে, তোমরা পরবর্তীতে জানতে পারবে। তো সে ইন্ট্রোডাকশানে হবিগুলো উল্লেখ করেছিল। তো যিনি চেয়ারম্যান ছিলেন উনি জিজ্ঞেস করলো যে তোমার হবি তো আবৃত্তি আছে, তো আবৃত্তিটা কী অ্যাকচুয়ালি, আবৃত্তিটা কী? পাশে একজন স্যার ছিলেন, তিনি বলেন যে তুমি কোন কোন কবিতার আবৃত্তি করো। সে তখন কয়েকটা কবির নাম বলেছে। তো উনি বলছেন শুধু এই কবির আবৃত্তি করো। সে যার নাম বলেছে বলছে তুমি শুধু এই কবির আবৃত্তি করো। তখন সে বলেছে যে স্যার হ্যাঁ, আধুনিক কবিতার আবৃত্তি করি। তো উনি বলেছেন যে জীবনানন্দ দাশ তো আধুনিক কবি। তো সে বলেছে যে জীবনানন্দ দাশের পরবর্তী যুগের কবিদের কবিতাগুলো আবৃত্তি করি। তো উনি বললেন যে শক্তি চট্টোপাধ্যায়। তখন সে বলেছে যে স্যার শক্তি চট্টোপাধ্যায়ের করি, কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাগুলো বেশ শক্ত ও মস্তিষ্ক দিয়ে পড়তে হয়, তো সেটা সবার পক্ষে বোধগম্য নয়, তো তাই ওটা বেশি আবৃত্তি করি না। তো তারপর তাকে জিজ্ঞেস করেছে যে তুমি টেনিস খেলতে ন্যাশনালে খেলেছো কিনা জিজ্ঞেস করে, কী কী টুর্নামেন্ট খেলেছো জিজ্ঞেস করে, কোথায় খেলতে, কোথায় শিখতে। সে তখন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, যেটা সাই, এবং ক্যালকাটা জিমখানা পার্ক সার্কাস, সেটা কথা বলে। তো তখন বলছে যে সাই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সাইয়ে তুমি কি হোস্টেলে থাকতে? তখন সে বলেছে যে না, আমি বাড়ি থেকে যাতায়াত করতাম। তখন স্যার বলেছেন যে কেন, সাইতে তো হোস্টেল আছে। তখন সে বলছে হোস্টেল মূলত অ্যাথলেটিক্স আর হকি প্লেয়ারদের জন্য, কিন্তু ইন্ডিভিজুয়াল স্পোর্টসগুলো আছে, তা ইন্ডিভিজুয়াল স্পোর্টসের জন্য নয়। অনেকজন স্যার জিজ্ঞেস করলো যে তুমি তোমার ফার্স্ট প্রিফারেন্স পিডিও রেখেছো, তো তুমি কি জানো পিডিও কি, পোস্ট সম্পর্কে কিছু বলো। তখন সে বলেছে পিডিও হলেন এক্সিকিউটিভ অফিসার অফ এ গ্রাম পঞ্চায়েত অ্যান্ড হি ইজ রেসপন্সিবল ফর প্ল্যানিং, ইমপ্লিমেন্টিং, এক্সিকিউশন অ্যান্ড মনিটরিং দ্য রুরাল ডেভেলপমেন্ট অফ এ গ্রাম পঞ্চায়েত। তখন গ্রাম পঞ্চায়েত এলাকার ডেভেলপমেন্টের জন্য কোন কোন স্কিমের উপর কাজ করা হয় সেটা জিজ্ঞেস করেছে। তখন সে এমজি নরেগা, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, এগুলো বলেছে। তখন তাকে বলেছে যে তুমি তো সব সেন্ট্রাল স্কিমগুলোরই নাম বলছো, আর রাজ্যের কোনো স্কিম নেই, সেটা তাকে জিজ্ঞেস করেছিল। তখন তারপরে তাকে বলেছে যে তুমি এখন কি করছো। তারপর তাকে বলেছে তুমি এখন কি করছো, সে বলেছে পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত আছি। তারপর বলেছে যে কিসের ব্যবসা, সে বলেছে জুট প্রোডাক্ট, পাটের জুট প্রোডাক্টসের ব্যবসা। তখন তাকে জিজ্ঞেস করছে যে জুটের এমএসপি কত। তখন সে বলেছে জুটের এমএসপি 5,850 টাকা পার কুইন্টাল এখন। তো তখন বলেছে যে এটা বেড়েছে না কমেছে এমএসপির মানটা, আর কত হয়েছে, কত ছিল আর এখন কত হয়েছে, এখন কত হয়েছে তো বললে, তো কত বেড়েছে সেটা জিজ্ঞেস করেছে। তারপর তাকে পশ্চিমবঙ্গের পাটকলগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে তার কারণ জিজ্ঞেস করেছে। তারপর পাশ থেকে ম্যাডাম কোশ্চেন করেছে যে যেহেতু পাট একটা পরিবেশ বান্ধব প্রোডাক্ট এবং পাটের যে ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে অনেকটা কমে গেছে, তো এটাকে রিভাইভ করার জন্য তুমি কোনো উপায় বলো। তখন সে পাট উৎপাদন হয় এমন কোনো জায়গায় যদি তোমার পোস্টিং হয়, তুমি সেখানে কী পদক্ষেপ নেবে বা গভর্নমেন্টকে তুমি কী রিকমেন্ড করবে, এইসব জিজ্ঞেস করেছে। তখন সে বলেছে এখন পাটের ফ্যাশনেবল ব্যাগ চলছে, পাট থেকে উইন্টার জ্যাকেট, সোয়েটার তৈরি হয়, জিন্স ও কলার তৈরি হয়, তো সেগুলো করা যেতে পারে, সেসব বলেছে। তারপর ভ্যালিডেট করে অন্য প্রোডাক্ট তৈরি করা যেতে পারে, সেটার মাধ্যমে পাটের একটা রিভাইভ হবে পাট শিল্পের। তো উনি তারপর জিজ্ঞেস করলেন যে এরকম কাজ কি এখন পশ্চিমবঙ্গে কোথাও হচ্ছে। তখন সে বলেছে হ্যাঁ, কিছু জায়গায় হচ্ছে, বনগাঁ, ঠাকুরনগর, এসব জায়গায় হচ্ছে। তারপরে একটা জিজ্ঞেস করছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণ কি, সেটা জিজ্ঞেস করেছে। তুমি ভাবতে পারছো গ্রুপ ডি ইন্টারভিউতে কতটা গভীরে গিয়েছে।
এখন গ্রুপের ইন্টারভিউতে এতটা গভীরে যাচ্ছে না। তো তারপর তাকে বলেছে যে আমাকে চেয়ারম্যান কোশ্চেন করলেন যে তুমি যেহেতু ট্রেডের সঙ্গে যুক্ত আছো, তো চায়না যে বেল্ট রুট করেছে ট্রেডের জন্য, তো সেটাকে কাউন্টার করার জন্য ইন্ডিয়ার কী করা উচিত, বা ইন্ডিয়ার কি এমন কোনো প্ল্যান আছে চায়নাকে কাউন্টার করার জন্য। তো তখন সে বলেছে স্যার রিসেন্টলি G20 সামিটে ইন্ডিয়া একটা প্ল্যান এনেছে যে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডর, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডর, তো সেটার মাধ্যমে চায়নাকে কাউন্টার করা যেতে পারে। তো তখন উনি বললেন এছাড়া আর কি কিছু আছে, চাহবারের নাম শুনেছ, এটা কোথায় আছে, কোন দেশে, জিজ্ঞেস করেছে। তখন সে বলেছে যে এটা এর সঙ্গে আরও জিজ্ঞেস করেছে যে এটা ভারতের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ। তখন সে বলেছে যে চাবাহার পোর্ট দিয়ে একটা ট্রেড রুট করা যেতে পারে এবং সেটা মিডিল এশিয়া ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে। তখন স্যার বললেন হ্যাঁ ঠিক আছে। এরপরে গ্রামের উন্নয়নের জন্য যে স্কিমগুলো আছে, তবে ও এমজি নারেগার ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা বলেছিল, তখন চেয়ারম্যান বলেছিলেন যে তুমি শুধু সেন্ট্রাল স্কিমগুলো বললে, গভর্নমেন্টে যে স্টেট স্কিমগুলো আছে সেই স্টেট স্কিমগুলো বলো, যেটাতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার স্টেট কাউন্টার পার্ট, মানে ওই গ্রামীণ আবাস যোজনার টাকা আসছিল না, তারপরে তো বাংলার বাড়ি যেটা চালু করলো, বাংলার বাড়ি, সেটা শুনতে চাইছিল। তো তুমি একজন, তারপরে তাকে বলেছে যে তুমি একজন ভার্সেটাইল পারসন, তো তোমাকে যদি পিডিওর পোস্ট দেওয়া হয় এবং সেটা যদি আলিপুরদুয়ারে কোনো একটা প্রত্যন্ত গ্রামে দেওয়া হয়, তাহলে তুমি কিভাবে সেই গ্রামের ব্যবসাগুলো সমাধান করবে বা সেটাকে সেই গ্রামে বা সেই গ্রামকে ডেভেলপ করবে। এটা একটা জিজ্ঞেস করেছে, সিচুয়েশান বেসড কোশ্চেন বলতে পারো অনেকটা। এছাড়াও তাকে জিজ্ঞেস করেছে যে তুমি তো ব্যবসা করছো, তাহলে তুমি জব পেয়ে গেলে কী করবে, তখন এইসব জিজ্ঞেস করেছে। তো এটাই হলো শেষ, তার ইন্টারভিউ এখানে শেষ। তো এটা 6 নম্বর ভিডিও গেল, এবার 7 নম্বর ভিডিও পরে আসছি। থ্যাংক ইউ।